হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে, একটি ছোটোখাটো ক্যাম্পিং ব্লগ নিয়ে চলে আসলাম। ইয়ামানাশির হোকুতোতে এক রাতের একটি ছোট্ট ক্যাম্পিং করেছিলাম আমরা আসলে রওনায় দিয়েছিলাম দিনের একদম শেষে। এই যে দেখা যাচ্ছে মাউন্ট ফুজি, মেঘে ঢাকা। আমার ছেলের স্পোর্টস ছিল, তো স্পোর্টস শেষ করে আমরা মোটামুটি রাত দুপুর 1:30টার মধ্যে আমরা রওনা দিয়েছিলাম এবং আমাদের ক্যাম্পিং রিজার্ভেশনে চেক ইন টাইম ছিল 5টা। অনেক রিকোয়েস্ট করে আমরা 6টা বলেছিলাম, যে 6টার মধ্যে চেক ইন না করলে ওরা আমাদেরকে আর চেক ইন করতে দিবে না। তো যাই হোক, অনেক তাড়াহুড়া করে রওনা দেওয়া, এবং এই তো আমরা ইয়ামানাশির হোকুতোতে চলে এসেছি। মেঘলা দিন হলেও কিন্তু অটামের যে ফ্লেভারটা আমাদেরকে ওয়েলকাম করলো, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর ইয়ামানাশির হোকুতো। আমি এই প্রথমবারের মতো ইয়ামানাশির এই পার্টিতে বেড়াতে গিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং কটেজ। একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে আমরা জাস্ট 5টা বাজার কিছুক্ষণ আগে চেক ইন করতে পেরেছিলাম। তো দিনের শেষ আলোতে যতটুকু পারা যায় আশেপাশের পরিবেশটাকে ধারণ করে রাখছিলাম। একদমই নিরিবিলি একটা গ্রামের একটা পার্টে আর কি ক্যাম্পিং স্পটটা। তো আমরা চেক ইন করে চলে গিয়েছিলাম প্রথমে অনসেনে, একটা নিয়ারবাই অনসেন, মনে হয় 5 থেকে 7 মিনিট ড্রাইভিং দূরত্বে একটা অনসেন রিসোর্ট ছিল। তো সেখানে আমরা অনসেনে চলে আসলাম। অনসেনটার এন্ট্রি ওয়েটা খুব সুন্দর ছিল। রাতের বেলা আসলে বোঝার উপায় নেই আমরা যে পাহাড়ের মাঝখানে আছি না গ্রামের মাঝখানে আছি, না আমাদের আশেপাশে জনপদ আছে কি নাই। তবে দেখে মনে হচ্ছিল আশেপাশে সবকিছু হচ্ছিল অনসেন রিসোর্ট। তো যাই হোক, অনসেন করে এসে ফ্রেশ হয়ে আমরা রাতের খাবারের আয়োজন করছিলাম। আমি চিকেন কাবাব শিখে গাচ্ছিলাম, আর ওইদিকে কয়লা জ্বালানোর প্রস্তুতি চলছিল। তো এই তো মোটামুটি চিকেন কাবাব রেডি, কয়লা জ্বালানো হয়ে গেছে এবং কয়লাতে মাছ বারবিকিউ করা হচ্ছে, যেটা আমি কিনা বাসা থেকে মেরিনেট করে নিয়ে গিয়েছিলাম। আর লুচি বানানোর প্রিপারেশনও চলছে, তেল গরম চলছে। তো ক্যাম্পিং সাইটটাতে অনেকগুলো কটেজ ছিল, কিন্তু আমরা ওই দিন রাতে সম্ভবত 4টা ফ্যামিলি ছিলাম, কারণ 4টা গাড়ি ওখানে দেখা যাচ্ছিল। তো একদমই নিরিবিলি ছিল, একদমই মনে হচ্ছিল যে ওয়াইল্ড একটা এরিয়া, বাট নিরাপদ ছিল। আমাদের চেক ইনের পরে ওখানকার লোকজনও কিন্তু থাকে না, তারা চলে যায়, কারণ তারা সম্ভবত আশেপাশেই থাকে, ওখানকার স্থানীয় বাসিন্দা। কিন্তু 5টার পরে ক্যাম্পিং সাইটে শুধুমাত্র যারা গেস্ট তারাই থাকে। আমাদের কাছে কটেজের চাবি ছিল, চাবি নিয়ে আমরা রাতে যাতায়াত করতে পারি। আর নিয়ম ছিল যে রাত 9টার পরে কোনো ধরনের আওয়াজ করা যাবে না, খাওয়া দাওয়া সব কিছু রাত 9টার মধ্যে কমপ্লিট। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি আসলে বের হয়ে গিয়েছিলাম আগে প্রকৃতিকে ধারণ করতে। এত সুন্দর লাগছিল, কেবল সূর্যের আলো উঠেছে এবং চারপাশে পাখির গুঞ্জন, আর একদমই নিরিবিলি বিশুদ্ধ বাতাস, খুবই ভালো লাগছিল। ঠান্ডা, খুব বেশি একটা ঠান্ডা লাগছিল না। তো এই যে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ক্যাম্পিং কটেজের একটা সুবিধা আছে, আমরা যখন টেন্ট নিয়ে ক্যাম্প করতাম, তো সেটা থাকতো একদম খোলা মাঠের উপরে টেন্ট বিছিয়ে, আমাদের বেডিং পত্র, লেপ, কম্বল, বালিশ সব কিছু আমাকে ক্যারি করতে হতো। কিন্তু ক্যাম্পিং কটেজটা যে আপনাকে একটা উডেন কটেজ দিবে ওরা রাতে থাকার জন্য, যেখানে ইলেকট্রিসিটি আছে, আপনি লাইট অন করতে পারবেন, ফোন চার্জ দিতে পারবেন, এবং 3টা ফুটন ছিল। আমরা যেহেতু 3 জন, 3টা ম্যাট্রেস, 3টা বালিশ, 3টা ব্ল্যাঙ্কেট ছিল। আর চাইলে আপনি হিটার রেন্ট করতে পারবেন। আমরা হিটার রেন্ট করি নাই, কিন্তু আমাদের রাতে পরে মনে হয়েছিল যে হিটার রেন্ট করলে ভালো হতো। আমরা ভেবেছিলাম যে হয়তো ব্ল্যাঙ্কেটে কাজ হয়ে যাবে, কাজ হয়ে গেছে। তারপরও আমরা শীতের কাপড় চোপড় পরে ব্ল্যাঙ্কেটে ঘুমিয়েছিলাম, তো হিটার নিতে পারলে ভালো হতো। তো যাই হোক, এই কটেজটা জাস্ট নামমাত্র একটা কাঠের কটেজ ওরা বানিয়ে রাখে, কিন্তু যতই ওয়াইল্ড এরিয়া হোক না কেন, কটেজের ভিতরটা ক্লিন থাকবে। তাকামিওয়ালা কটেজই থাকে, এবং পাশে জুতা রাখার জায়গা, এবং এই কটেজগুলোতে আসলে 7 জন লোক ম্যাক্সিমাম থাকতে পারবে। আমরা যদিও 3 জন ছিলাম ফ্যামিলি মেম্বার,
কিন্তু চাইলে 7 জন লোকও থাকতে পারবে, এরকম আর কি মানে আকৃতি থাকে কটেজে। তো যাই হোক, আমার ছেলে ঘুমাচ্ছিল তখনও, তো আমি এই সুযোগে হচ্ছে একটু মর্নিং ওয়াক করতে বের হয়েছিলাম। কটেজের এরিয়াটা থেকে বের হয়ে একটু মেইন রোডের কাছাকাছি যাচ্ছিলাম আর কি, আশেপাশে কী আছে দেখার জন্য। তো তেমন কোনো মানুষজন কিছুই চোখে পড়ে নাই। পাশেই হচ্ছে একটা ওপেন অটো ক্যাম্পিং সাইট ছিল, যারা আর কি টেন্টে করে, এই ঠান্ডার মধ্যেও দেখলাম যে বেশ অনেকেই টেন্টে করে ক্যাম্পিং করতে এসেছিল সেখানে। আর এই তো সকালের যে রোদের আলো, যেটা আমার সবচেয়ে শান্তির, সবচেয়ে পছন্দের একটা কি বলবো প্রকৃতির এলিমেন্ট, যেটা কিনা আমি সবচেয়ে বেশি হচ্ছে অ্যাপ্রিসিয়েট করি, সেটা হচ্ছে শীতকালে সকালে এই রোদের আলো। যাই হোক, অবশেষে সকালে নাস্তার প্রিপারেশন, গরম পানি হচ্ছে, কফি খেতে হবে। কফি ছাড়া তো সকালে আসলে নড়াচড়াই করতে পারি না আমি। আমার ছেলে আলু কাটছিল, ফ্রেঞ্চ ফ্রাই অথবা আলু ভাজা করবে আর কি। তো আমাদের সকালে নাস্তা ছিল, আমি বাসা থেকে আসলে পোলাও করে নিয়ে এসেছিলাম ফ্রোজেন। আগের দিন ফ্রোজেন করা ছিল, ওভারনাইট সেটা অটোমেটিক ডিফ্রস্ট হয়ে গিয়েছে। তো পোলাওটা আমি অলরেডি গরম করে ফেলেছি। অ্যান্ড সাথে আমি এনেছিলাম সম্ভবত বিফ কলিজা ভুনা, যেটাও কিনা আমার বাসায় আসলে রান্না করা ছিল আগের দিন। তো সেটাই আমি জাস্ট হচ্ছে একটা বক্সে করে ফ্রোজেন করে নিয়ে এসেছি। আর এই তো আলু নিয়ে এসেছিলাম। আমার ছেলে আলু ভাজা খুবই পছন্দ করে এবং সে নিজে আগ্রহ হয়ে আসলে আলু কেটে আলু ভাজতে যাচ্ছে আজকে। তো ওকে সেই ব্যাপারে গাইড করছিলাম। খুব মজা আসলে ক্যাম্পিংটা, কি ঘোরাঘুরির থেকেও ক্যাম্পিং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগে আসলে। এই যে গ্রামীণ পরিবেশে বা ওয়াইল্ড একটা পরিবেশে, চারপাশ একদম নির্জন, পাখির ডাক, পশু পাখির ডাক, এরকম একটা পরিবেশে সময় কাটানো, পাশাপাশি নিজেরা নিজেদের খাবার রেডি করা, প্যাকিং করা, তো এক অন্যরকম অভিজ্ঞতা। আসলে ক্যাম্পিং জিনিসটা আমার কাছে মনে হয় যে প্রকৃতির সাথে আরও মানে মিলেমিশে থাকা যায়, বা অন্যান্য যে কোনো ট্রাভেল অভিজ্ঞতার থেকে ক্যাম্পিং অভিজ্ঞতাটা আরও বেশি হচ্ছে আমাদেরকে প্রকৃতির সান্নিধ্য এনে দিতে পারে, এটা আমার কাছে মনে হয়। তো আমার ছেলে খুব আগ্রহ নিয়ে আসলে নাইফ দিয়ে আলু কাটা শিখছে এবং প্র্যাকটিস করছে। তো ওকে আমি আসলে আলু কিভাবে ধুতে হয় সেটা শেখাচ্ছিলাম এখানে। এটা একটু ট্রিকি, কারণ আলু ধুতে গেলে আলু পড়ে যাবে বাটি থেকে। তো ফার্স্ট টাইম আর কি ওকে আমি এটা শেখাচ্ছিলাম যে কীভাবে আলুটা ধুতে হয়। মোটামুটি আলু কাটা, ধোয়া এবং হচ্ছে লবণ মাখানো, তেলে ফ্রাই করা, পুরো কাজটাই ও মানে নিজে থেকেই করেছে এবং আমি শুধুমাত্র ওকে সাহায্য করেছি বা গাইড করেছি যে কাজটা কীভাবে করতে হবে। তো এই হচ্ছে ক্যাম্পিং, এই ছোট ছোট কিছু প্রিশিয়াস অভিজ্ঞতা, কিছু স্মৃতি, এই সব কিছুর জন্যই হচ্ছে অনেক কষ্ট হলেও, কষ্ট বলতে কি আসলে ক্যাম্পিং মানে পুরো একটা সংসার আপনাকে বাসা থেকে মোটামুটি প্যাকিং করে নিয়ে যেতে হয় এবং আসার পরে আবার সেটাকে আনপ্যাকিং করতে হয়। এটা কিন্তু আসলে দেখতে যতটা রোমাঞ্চকর, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসলে অনেক অনেক কাজ থাকে। কিন্তু তারপরও এটা আমার কাছে অনেক বেশি অর্দি মনে হয়, কারণ আমি নিজেও খুব এনজয় করি ক্যাম্পিং এবং আমার ছেলেও খুব এনজয় করে। ক্যাম্পিং শুনলেই সে আর কিছু চায় না আর কি, খুবই পছন্দ করে। তো যাই হোক, এই কটেজটা, এই ক্যাম্পিং স্পটটা খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে এবং রিজনেবল, মানে উইদিন বাজেটের মধ্যে। এবং এদের হচ্ছে হাত ধোয়ার জায়গা, বারবিকিউ করার জায়গা বেশ কয়েকটা ছিল এবং সেপারেট করা ছিল। এবং হ্যাঁ, অবশ্যই গিজার ছিল না, কিন্তু আপনি ডিশ ওয়াশ থেকে শুরু করে সব কিছু ওখানে অ্যাভেলেবেল পাবেন, আপনার কিছু না নিয়ে গেলেও হবে। তো যাই হোক, আমি ক্যাম্পিং শেষ করে আমি মোটামুটি ওখানেই সব কিছু ধুয়ে টুয়ে একদম প্যাকেট করে চলে আসতে পেরেছিলাম। আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে অটো ক্যাম্পিংয়ে বাসায় এসে আমার হয়তো সব কিছু ধুতে হতো। তো এইটা একটা সুবিধা আর কি কটেজ ক্যাম্পিংয়ের ক্ষেত্রে। তো আশা করি আমাদের ক্যাম্পিং ব্লগটি ভালো লেগেছে। ভালো থাকবেন।